রত্নাদেবীর দুই ছেলে রাহুল এবং সায়ন নিজেদের পছন্দ মতো দুই মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে। রাহুল যেহেতু শহুরে মডার্ন মেয়ে খুব পছন্দ করত, তাই সেই শহরের মেয়ে তিস্তাকেই বিয়ে করে। অন্যদিকে সায়ন চন্দ্রানী নামে এক গ্রামের মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে। চন্দ্রানী গ্রামের মেয়ে হওয়ায় সে একটু হাবাগোবা এবং বোকা ধরনের ছিল, কিন্তু তিস্তা শহুরে মেয়ে হওয়ায় সে ভীষণই স্মার্ট এবং মডার্ন ছিল। দুই ছেলের বিয়ে হওয়ার পর রত্নাদেবী মনে মনে খুবই খুশি হয়, আর সে তার সংসারের সমস্ত দায়িত্ব দুই বৌমার হাতে ছেড়ে দেয়। কই গো নতুন বৌমারা, সকালবেলা চা দাও। বাইরে ওয়েদারটা যা খারাপ হয়েছে, হাঁচি কাশি সারাক্ষণ লেগেই আছে। বেশ ভালো করে আদা দিয়ে কড়া চা বানিয়ে নিয়ে এসো। শাশুড়ি মায়ের কথা শুনে চন্দ্রানী রান্নাঘরে যায়, কিন্তু চন্দ্রানী ভাবে সে যেহেতু প্রথমবার শাশুড়ি মাকে চা বানিয়ে খাওয়াবে, তাই সে খুব ভালো মতো ভেষজ চা বানিয়ে তার শাশুড়ি মাকে পরিবেশন করবে। তাই সে চা বানানোর জন্য তুলসী পাতা, মধু ইত্যাদি জোগাড় করতে থাকে। কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও চা না পাওয়ায় রত্নাদেবী ভীষণই বিরক্ত হয়ে ওঠে। দেখো তো বড় বৌমা, ছোট বৌমা রান্নাঘরে কি করছে? আমি সেই কখন একটু চা বানাতে বললাম, এখনো পর্যন্ত চা দিয়ে গেল না। ছোট বৌমা কি বাগানে চা পাতা তুলতে গেল নাকি? গিয়ে দেখো কি করছে। এই শুনে তিস্তা রান্নাঘরে গিয়ে দেখে চন্দ্রানী চা বানানোর জন্য তুলসী পাতা ধুচ্ছে। আসলে চন্দ্রানী খুব একটা চটপট কাজ করতে পারতো না। অন্যদিকে তিস্তা বুদ্ধি লাগিয়ে অল্প সময়ের মধ্যেই খুবই তাড়াতাড়ি কাজ করতে পারতো। তাই তখনই তিস্তা ইলেকট্রিক কেটলিতে জল গরম করতে বসিয়ে দেয়, আর তাতে লেমন জিঞ্জার টি ব্যাগ দিয়ে রত্নাদেবীকে চা খেতে দেয়। সেই চা খেয়ে রত্নাদেবী খুবই খুশি হয়। বাবা, বড় বৌমা, আমার চোখের পলক পড়তে না পড়তেই তুমি চা নিয়ে হাজির হয়ে গেলে। তুমি তো একেবারে 5G'র মতো কাজ করলে। বেশ সুন্দর আদার গন্ধ বেরোচ্ছে। ছোট বৌমাকে আমি কতক্ষণ আগে চা বানাতে বলেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত চা দিয়ে গেল না। মনে হচ্ছে ছোট বৌমা 2G নেটওয়ার্কের মতো কাজ করছে। এমন কথা শুনে তিস্তা মনে মনে খুবই খুশি হয়। কিছুক্ষণ পর চন্দ্রানী ভালো করে মধু, তুলসী, আদা ইত্যাদি দিয়ে চা বানিয়ে শাশুড়ি মাকে খেতে দেয়, কিন্তু তার আগেই রত্নাদেবীর চা খাওয়া শেষ হয়ে যায়। তোমাকে আমি প্রায় আধ ঘন্টা আগে চা বানাতে বলেছি, আর তুমি আমাকে এখন চা খেতে দিচ্ছ। অথচ দেখো, আমি কয়েক মিনিট আগেই বড় বৌমাকে চা বানাতে বললাম, বড় বৌমা আমাকে চা খাইয়ে দিল, আর তুমি এতক্ষণে চা বানিয়ে নিয়ে আসলে। এত স্লো হলে কিভাবে চলবে? আরে বাস, দিদি এত আগে ভেষজ চা বানিয়ে শাশুড়ি মাকে খাইয়ে দিল। দিদি তো রান্নাঘরেও গেল না, অথচ আমার আগে দিদির চা বানানো হয়ে গেল কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে তিস্তা শাশুড়ি মায়ের কাছ থেকে প্রশংসা পেয়ে খুবই খুশি হয়। আর তিস্তা যেহেতু খুবই স্মার্ট ছিল, তাই সে সবসময় বেশি খাটাখাটনি করতে পছন্দ করত না। সে তার স্বামী রাহুলের সকালবেলার ব্রেকফাস্ট এবং অফিসের লাঞ্চ বক্স প্যাক করার জন্য আগের দিন রাত্রিবেলাতেই চাল, ডাল ইত্যাদি ভিজিয়ে রাখত। শুধু তাই নয়, আটা কিংবা ময়দাও সে রাত্রিবেলাতে মেখে ফ্রিজে রেখে দেয়। তরকারির জন্য সবজি কেটে ফ্রিজে রেখে দেয়। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তিস্তা রাইস কুকার এবং রুটি মেকারের সাহায্যে 5 মিনিটেই খাবার দাবার বানিয়ে নেয়। বাহ, তুমি এত তাড়াতাড়ি আমার অফিসে লাঞ্চ প্যাক করে দিলে, আবার ব্রেকফাস্টও বানিয়ে ফেললে। আমি নিজেই তো এখনো পর্যন্ত ঠিকঠাক মতো রেডি হতে পারলাম না, তার আগেই খাবার রেডি হয়ে গেছে। তুমি তো দেখছি 5G'র মতো সুপার ফাস্ট। এই বলে রাহুল ব্রেকফাস্ট করে অফিসে যাবে। এমন সময় সায়ন অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বাইরে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত চন্দ্রানী তখনও তার স্বামীর জন্য রান্না বান্না করে উঠতে পারে না। কারণ চন্দ্রানীর আগে থেকে কোনো কিছুরই জোগাড় করা থাকে না। জোগাড় করে রাখে না। আর সে নাইবা তার বড় জায়ের মতো অত বেশি বুদ্ধি খাটাতে পারি। তাই সবসময় চন্দ্রানী রান্না বান্না করতে খুবই দেরি হয়ে যায়। কি হলো চন্দ্রানী, তোমার এখনো রান্না হলো না? আমাকে তো বেরোতে হবে। তুমি তো সকাল সকাল উঠে আমার জন্য রান্না বান্না করতে পারতে। এত দেরি করলে আমাকে তো না খেয়ে অফিসে চলে যেতে হবে। তুমি একটু দাঁড়াও, আমার ভাতটা প্রায় হয়েই গেছে। আমি ফ্যানটা ঝরালেই তোমাকে ভাত পরিবেশন করে দেব। শুধু আলু ভাজাটা এখনো বাকি আছে। তুমি একটু বসো না, কিছুক্ষণের মধ্যেই তো হয়ে যাবে। এই শুনে সায়ন অপেক্ষা করতে শুরু করে। কিন্তু 20 মিনিট কেটে গেলেও চন্দ্রানী তখনও সায়নকে খাবার দিতে পারে না, যার ফলে সায়ন খাবার না খেয়ে অফিসে চলে যায়। আর যা দেখে রত্নাদেবী বলে,
তুমি যখন তোমার স্বামীকে খেতে দিতে পারছো না, তখন তোমার এরকম রান্না করে তো কোনো লাভ নেই। বড় বৌমাকে দেখে শেখো। বড় বৌমা কোন সকালবেলা উঠে 5 মিনিটে বরকে রান্না বান্না করে খেতে দিয়েছে, আর তুমি ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছো। এখনো পর্যন্ত তোমার রান্না হলো না। তুমি তো দেখছি কচ্ছপের থেকেও স্লো। কি আর করা যাবে মা, সবাই কি আর 5G'র মতো সুপার ফাস্ট হয়? কেউ কেউ 2G ইন্টারনেটের স্পিডেও আটকে থাকে। চলুন, আপনি এবার খেয়ে নেবেন। আমি কিন্তু আজকে সকাল আর দুপুরের রান্না একসঙ্গে করে নিয়েছি। আপনার ছোট বৌমার হাতে রান্না খেতে হলে আপনাকে হয়তো বিকাল 4টে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই শুনে চন্দ্রানীর খুবই খারাপ লাগে, কিন্তু চন্দ্রানী চাইলেও খুব তাড়াতাড়ি কাজ করতে পারতো না। সে সবসময় ভাবতো হার্ডওয়ার্ক করলেই সে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে করতে পারবে। অন্যদিকে তিস্তা সবসময় স্মার্ট ওয়ার্কে বিশ্বাসী ছিল, কিন্তু চন্দ্রানী এবার ঠিক করে সেও এবার তিস্তার মতো চটজলদি কাজকর্ম করার চেষ্টা করবে। তাই চন্দ্রানী সেদিন রাত্রিবেলাতেই সবকিছু রান্নাবান্না করে রাখে, কিন্তু দুঃখের বিষয় রান্নাবান্না করার পর সে খাবারগুলো ফ্রিজে রাখতে একদমই ভুলে যায়। আর পরের দিন সকালে সে যখন খাবারগুলো সায়নকে খেতে দেয়, তখন খাবারগুলো টকটক লাগছে কেন? খাবারগুলো দিয়ে কেমন যেন একটা বাজে গন্ধ বের হচ্ছে। এই চন্দ্রানী, তুমি খাবারগুলো কখন রান্না করেছো গো? ভাত তো একবার মুখে দিতে কেমন গাটা গুলিয়ে উঠলো। কেন? আমি তো গতকাল রাত্রিবেলা খাবার দাবারগুলো রান্না করে রেখেছিলাম, কারণ প্রত্যেকদিন সকালবেলা রান্না করতে গিয়ে আমার খুব দেরি হয়ে যায়। দিদিও তো প্রত্যেকদিন রাত্রিবেলা রান্নার জোগাড় করে রাখে, তাই আমিও দিদির দেখাদেখি কাজ করছি। আরে বোকা, তুমি আমাকে নকল করতে গিয়ে ফেঁসে গেছো। আগের রাতে রান্না করা খাবারগুলো তোমার তো ফ্রিজে তুলে রাখা উচিত ছিল, তা না করে তুমি খাবারগুলো বাইরে রেখে দিয়েছিলে। সেই জন্য তো খাবারগুলো পচে গেছে। এই কথা শুনে সায়ন খুবই রেগে যায়, আর সে খাবার না খেয়ে রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়, যা দেখে চন্দ্রানীর আবার ভীষণই মন খারাপ করে। দেখতে দেখতে এভাবে আরো 2-1 দিন কাটে। একদিন সন্ধ্যাবেলা রত্নাদেবী তার ছোট বৌমার কাছে গিয়ে বলে, বৌমা, তুমি তো গ্রামের মেয়ে, তুমি নিশ্চয়ই লোহার ইস্ত্রি খুব ভালো করে ব্যবহার করতে পারবে। আসলে আমাদের ইলেকট্রিক আয়রনটা খারাপ হয়ে গেছে, তুমি আমাকে এই শাড়িটা ইস্ত্রি করে দাও। সন্ধ্যাবেলা কিন্তু আমি শাড়িটা পরবো। এই বলে রত্নাদেবী শাড়িটা চন্দ্রানীকে দিয়ে সেখান থেকে চলে যায়। প্রায় 1 ঘন্টা পর রত্নাদেবীর বান্ধবীরা তাকে অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য ডাকতে আসে, কিন্তু তখনও চন্দ্রানীর শাড়ি ইস্ত্রি করা শেষ হয় না। বারবার উনুনে খোঁচা মেরে লোহার ইস্ত্রি গরম করতে গিয়ে চন্দ্রানীর প্রচুর সময় লেগে যায়। কিরে রত্না, তুই কি আজকে অনুষ্ঠান বাড়িতে যাবি না? সেই কখন থেকে তোর শাড়ি ইস্ত্রি হচ্ছে, আজকে মনে হয় না তুই ওই শাড়িটা পরে যেতে পারবি বলে। এক কাজ কর, অন্য একটা শাড়ি পরে আমাদের সঙ্গে চল। এই কথা শুনে রত্নাদেবী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ সেই শাড়িটা ছিল রত্নাদেবীর খুবই পছন্দের শাড়ি। কিন্তু এমন সময় তিস্তা চটজলদি চন্দ্রানীর কাছ থেকে শাড়িটা নিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে দেয়, আর সে নিজে স্টিমার দিয়ে কিছুক্ষণের মধ্যেই শাড়িটা সুন্দর করে ইস্ত্রি করে দেয়। তিস্তার কাজে স্পিড দেখে অমলা দেবী বলে, বাহ, এই না হলে বৌমা, দেখো যেরকম মডার্ন সেরকমই ছটফটে আর বুদ্ধিমান। রত্না, তুই বরং ওই গ্রামের মেয়েটার বদলে এরকম একটা মডার্ন বুদ্ধিমতী মেয়ে আনতে পারতিস। বড় বৌমা তো 2 মিনিটের মধ্যেই শাড়িটা মসৃণ করে দিল। এমন কথা শুনে রত্নাদেবীরও খুবই খারাপ লাগে, কিন্তু তখনকার মতো সে শাড়িটা পরে বান্ধবীদের সঙ্গে অনুষ্ঠান বাড়িতে চলে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন তিস্তা শপিং করতে যায়। ঠিক এমন সময় রত্নাদেবীর বাড়িতে তার বোন এবং বোনের ছেলে আসে। দিদি, তোর বাড়িতে কি রান্না হয়েছে রে? আমাকে একটু তাড়াতাড়ি খেতে দে। তুই জানিস তো ঠিক সময় খাবার না পেলে আমার অ্যাসিডিটি হয়ে যায়। আমরা ভেবেছিলাম হয়তো বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করব, কিন্তু আমরা এতক্ষণ রাস্তায় জ্যামে আটকে ছিলাম, তাই তাড়াতাড়ি বাড়ি যেতে পারলাম না। এই কথা শুনে রত্নাদেবী খুবই বিপদে পড়ে, কারণ তিস্তা সকালবেলাতেই আজকে সকাল এবং দুপুরের রান্না একসঙ্গে করে নেয়, আর বাড়িতে এক্সট্রা কোনো খাবার থাকে না। এমন সময় রত্নাদেবী চন্দ্রানীকে ডেকে রান্না বান্না করতে বলে। মা, আপনি একটু অপেক্ষা করুন, আমি বাজার থেকে চিকেন আর মটন নিয়ে এসে রান্না বান্না করে দিচ্ছি। আপনি ততক্ষণ বাড়িতে যা চিড়ে ভাজা চানাচুর আছে অতিথিদের খেতে দিন, আমি এখনই আসছি।
এই বলে চন্দ্রানী বাজারে যায়, কিন্তু বাজারে প্রচুর লাইন থাকার জন্য সে কিছুতেই চিকেন এবং মাটন কিনতে পারে না। ততক্ষণে তিস্তাও শপিং করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে অতিথিদের দেখা মাত্রই তিস্তা অনলাইনে ম্যারিনেটেড ফ্রোজেন চিকেন এবং মাটন অর্ডার করে দেয়। রাইস কুকারে কয়েক মিনিটের মধ্যে ভাত রান্না করে নেয়, যার ফলে তিস্তা সেদিন খুব সুন্দরভাবে চিকেন কষা, সাদা ভাত এবং মাটন কষা রান্না করে অতিথিদের খেতে দেয়। তিস্তার কাজের এরকম গতি দেখে সবাই খুবই খুশি হয়। অতিথিরা খাওয়া দাওয়া করার পর বাড়িতে চলে গেলে চন্দ্রানী বাজার থেকে মাছ মাংস নিয়ে বাড়িতে ফিরে আসে, যা দেখে রত্নাদেবী চন্দ্রানীকে আবার উল্টোপাল্টা কথা শোনায়। অনেক হয়েছে, আর নয়। বড় বৌমা, তুমি তো শহুরে মেয়ে, তোমার ছোট বৌমার থেকেও অনেক বেশি বুদ্ধি। আর ছোট বৌমা হলো 2G, কিন্তু তুমি 5G। তুমি তাড়াতাড়ি কাজকর্ম সবকিছুই করতে পারো। তাই আমি ঠিক করেছি এবার থেকে সংসারের সমস্ত কাজ আমি তোমার হাতে তুলে দেব, কারণ ছোট বৌমার উপর আমি আর ভরসা করতে পারছি না। এই শুনে তিস্তা খুবই ঘাবড়ে যায়। এই মরেছে, আমি তো 5G স্পিড দেখিয়ে বড্ড বেশি চাপে পড়ে গেলাম। আসলে আমি তো লেজি, বেশিক্ষণ কাজ করতে পছন্দ করি না বলেই আমি স্মার্ট ওয়ার্ক করি। কিন্তু মা যদি এখন আমাকে সংসারের সব দায়িত্ব দিয়ে দেয়, তাহলে তো আমারই খুব অসুবিধা হয়ে যাবে। আর যাই হোক, চন্দ্রানীর ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, এগুলো তো অ্যাটলিস্ট করে দেয়। তিস্তা কিছুতেই সমস্ত দায়ভার একা একা নিতে চায় না, কারণ তিস্তা যদি সংসারের সমস্ত দায়িত্ব নেয় তাহলে সে নিজের জন্য ফ্রি টাইম পাবে না। এই ভেবে তিস্তা বলে, না না মা, আমি শহরে বুদ্ধিমতী ঠিকই, কিন্তু আপনার ছোট বৌমাও তো অনেক কাজকর্ম করে। দেখুন, আমার মনে হয় আমি যদি চন্দ্রানীকে আমার মতো স্পিডে কাজ করতে শিখিয়ে দিই, তাহলে ও আমার মতো কাজ করতে পারবে। আসলে ও গ্রামের মেয়ে তো, তাই শহরের মডার্ন জিনিসপত্র ব্যবহার করতে পারে না, সেই জন্য ওর কাজ করতে এতটা অসুবিধা হয়। কি চন্দ্রানী, তাই তো? এভাবে তিস্তা নিজে বেশি কাজ করার ভয়ে চন্দ্রানীকে টেকনোলজি ইউজ এবং বুদ্ধি অ্যাপ্লাই করে সংসারের সমস্ত কাজকর্ম কিভাবে করতে হয় সবই শিখিয়ে দিতে শুরু করে, যার ফলে চন্দ্রানীও এখন আধুনিকতার সাহায্য নিয়ে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ করে নেয়। রনিতা, সুমিতা ও পারমিতা 3 বান্ধবী বিদ্যাসাগর কলেজে ভূগোল অনার্স নিয়ে পড়াশোনা করত। রনিতা ও সুমিতার বাবা অনেক বড় লোক ছিল, অন্যদিকে পারমিতা খুবই গরিব ছিল। একদিন কলেজ শেষ হয়ে যাওয়ার পর রনিতা ও সুমিতা পারমিতার ক্লাসে তার সঙ্গে দেখা করতে আসে। চল, আজকে আমরা ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি আর কাবাব খেয়ে আসি। এতদিন পরীক্ষার টেনশনে ভালো করে কিছু খেতেই পারিনি। হ্যাঁ চল, আমাদের কলেজের সামনে মেইন রোডে একটা নতুন ক্যাফে খুলেছে, ওখানে যাই। শুনেছি ওই রেস্টুরেন্টের বিরিয়ানি আর কাবাবটা খুব ভালো খেতে। আমি যাব না রে, তোরা যা, গিয়ে খেয়ে আয়। আমার ওইসব জায়গায় যেতে ভালো লাগে না, তোরা তো জানিসই। তবুও কেন আমায় যেতে বলিস? আমি এখন বাড়ি যাব, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। রনিতা ও সুমিতা পারমিতার কথাই খুব রেগে যায়। চুপ কর তো, তুই নামেই আমাদের বন্ধু। যখনই আমরা কোথাও হ্যাং আউট করার প্ল্যান করি, তখনই তুই না যাওয়ার জন্য কোনো না কোনো বাহানা করিস। এক্স্যাক্টলি, আমরা জানি তোর টাকা দিতে প্রবলেম আছে, কিন্তু আমরা তো আছি, তোর খাওয়ার টাকা আমরা দিয়ে দেব, তুই চাপ নিস না তো। দেখ, আজ পর্যন্ত আমি তোদের টাকায় কখনো খেয়েছি যে আজকে খাবো? তাই এসব টাকার কথা আমাকে বলিস না। হ্যাঁ, তোদের সাথে আমি যেতে পারি, তবে একটা শর্ত আছে। আমি যা বলবো তোদেরকে তাই খেতে হবে। অনেকদিন হলো পরীক্ষার টেনশনে ভালো করে ফুচকা খাওয়া হয়নি, আজকে 3 জনে একসঙ্গে গিয়ে ফুচকা খাবো। ফুচকার কথা শুনে রনিতা ও সুমিতা কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু পারমিতা তাদের কোনো কথাই শুনতে চায় না। পারমিতা রনিতা ও সুমিতাকে জোর করে দা গুপ্তাসের দোকানে ফুচকা খেতে চলে যায়। কি যে এত ফুচকা ভালোবাসিস তুই কি জানি, আমার একেবারে ফুচকা ভালো লাগে না। ঠিক বলেছিস, কিরকম নোংরা হাত দিয়ে আলু মাখে, হাত ডুবিয়ে টক জল দেয়, ইস, আমার তো একেবারেই পছন্দ হয় না। চল না, আমরা অন্য কিছু খেতে যাই, আমার খুব ঘেন্না লাগছে। আরে, এটা গুপ্তাজির ফুচকা রে। এই ফুচকা যে খায় সে বারবার এখানেই ফুচকা খেতে আসে। একবার টেস্ট করে দেখ না, তোদের খুব ভালো লাগবে। পারমিতা তার 2 বন্ধুর কোনো কথাই পাত্তা দেয় না, সে মনের আনন্দে ফুচকা খাওয়া শুরু করে দেয়। রনিতা ও সুমিতা পারমিতার পাল্লায় পড়ে ফুচকা খেতে বাধ্য হয়। তাদেরও দা গুপ্তাসের ফুচকা খুবই ভালো লেগে যায়।
সিরিয়াসলি ফুচকাটা জাস্ট অ্যামেজিং। আমি তো তোদের আগেই বলেছিলাম এই দোকানে বেস্ট ফুচকা পাওয়া যায়। আমি তো প্রায় প্রত্যেকদিন ফুচকার টানে এখানে চলে আসি। এবার থেকে তোরাও আমার সঙ্গে আসবি, ওকে? দোকানে কি ভিড় দেখেছিস? আমার মতো ফুচকা পাগলরা এখানেই ফুচকা খেতে আসে। হ্যাঁ ম্যাডাম, যখনই ফুচকা খেতে ইচ্ছা করবে তখনই আমার ফুচকার দোকানে চলে আসবেন। শহরের অন্য কোনো দোকানে এমন টেস্টি ফুচকা পাবেন না। সিরিয়াসলি আঙ্কেল, ফুচকার টক জলটা জাস্ট দারুণ খেতে। অন্য দোকানে কেমন নোংরা হাতে জলের মধ্যে তেঁতুল গোলে, কিন্তু আপনার দোকানের আলু মাখা আর তেঁতুল জলে এক অদ্ভুত স্বাদ আছে। কিছু খেতে ইচ্ছা করলে আমরাও এবার থেকে এই দোকানের ফুচকা খেতেই চলে আসবো। এভাবেই দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। রনিতা ও সুমিতা পারমিতার সঙ্গে প্রায় দিন গুপ্তার ফুচকা খেতে আসে। একদিন রনিতার বাবা নীলবাবু এবং মা ভূমিদেবী তাদের মেয়ের জন্মদিনের জন্য একটি অনুষ্ঠান পরিকল্পনা করা শুরু করে। এই দেখে রনিতা ভীষণ খুশি হয়। সামনেই তোমার বার্থডে রনিতা, আমরা ভেবেছি একটা বড় পার্টি অর্গানাইজ করব। তুমি তোমার সব কলেজ ফ্রেন্ডদের ইনভাইট করে দিও। না না মা, তোমরা প্লিজ এত ফুড আইটেম মেনুতে রেখো না। সুমিতা আর পারমিতা গুপ্তাসের ফুচকা খেতে ভীষণ পছন্দ করে, আর আমিও ওই দোকানের ফুচকা খেতে খুব ভালোবাসি। তাই আমার বার্থডে পার্টিতে শুধু গুপ্তার ফুচকাই থাকবে। হোয়াট? তোমার বার্থডেতে তুমি তোমার ফ্রেন্ডদের ফুচকা খাওয়াবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্লিজ বাবা, তোমরা না করো না। গুপ্তার ফুচকা না হলে আমার দুই বান্ধবী কিছুতেই আমার বার্থডেতে আসতে চাইবে না। তাই প্লিজ তোমরা না করো না। নীলবাবু ও ভূমিদেবী রনিতার কথায় রাজি হয়ে যায়। রনিতাও তার জন্মদিনে শুধু ফুচকা হবে শুনে ভীষণ খুশি হয়। সে কলেজে গিয়ে তার দুই বন্ধুকে নিজের বার্থডে পার্টিতে ইনভাইট করে। এই তোরা কাল সন্ধ্যাবেলা আমার বার্থডে পার্টিতে চলে আসবি, কিন্তু আমরা কালকে অনেক অনেক ফুচকা খাবো, খুব মজা হবে। এই আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। কাল তোর বার্থডেতে আমরা সবাই মিলে ফুচকার চ্যালেঞ্জ করব। যে জিতবে তার জন্য অনেক অনেক এক্সাইটিং গিফট রাখা হবে। কি বলিস তোরা? ও দারুণ আইডিয়া। প্লিজ রনিতা, তুই ফুচকা চ্যালেঞ্জের ইভেন্টটা ইনক্লুড কর, তাহলে আমাদেরও অনেক অনেক ফুচকা খাওয়া হবে। রনিতা তার দুই বান্ধবীর কথায় রাজি হয়ে যায়। রনিতা, সুমিতা ও পারমিতা তিনজনে মিলে গুপ্তার ফুচকার দোকানে যায়। আঙ্কেল, কাল আমার বার্থডে পার্টিতে শুধু আপনার দোকানের ফুচকায় মেন ফুড আইটেমে থাকবে। আপনি শুধু নানান রকমের ফুচকা নিয়ে আসবেন। আমরা খুব মজা করে ফুচকা খাবো, আর একটা ফুচকা চ্যালেঞ্জও করব। তাহলে আমার সব বন্ধুরা খুব খুশি হবে। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমি আমার দোকানের ফুচকা খাইয়ে আপনার জন্মদিন সুপারহিট করে দেবো একেবারে। আপনারা মনের আনন্দে থাকুন, কাল আমি সময় মতো ফুচকা নিয়ে চলে আসবো। আপনারা ফুচকা চ্যালেঞ্জের জন্য নিজেদের রেডি রাখুন। রনিতা, সুমিতা ও পারমিতা ফুচকার দোকানে টাকা অ্যাডভান্স করে অর্ডার দিয়ে চলে যায়। রনিতার বার্থডে পার্টিতে তার সব কলেজ ফ্রেন্ডরাই চলে আসে। সুমিতা ও পারমিতাও রনিতার বার্থডে পার্টিতে খুবই আনন্দ করবে বলে খুব সুন্দর করে সেজে গুজে চলে আসে। মিস্টার গুপ্তা ও রনিতার বার্থডে পার্টিতে বিভিন্ন রকমের ফুচকা স্টল লাগিয়ে দেয়। বন্ধুরা, আমি সবার জন্য একটা নতুন ধরনের ইভেন্ট অর্গানাইজ করেছি। আমরা সবাই 3 জন করে গ্রুপে ডিভাইড হয়ে যাব। তারপর ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ করব। ফুচকা চ্যালেঞ্জে যারা জিতবে তাদের জন্য অনেক দামি দামি এক্সাইটিং গিফট রাখা আছে। সো আর ইউ রেডি ফর দিস ফুচকা চ্যালেঞ্জ? হ্যাঁ, আমরা সবাই ফুচকা চ্যালেঞ্জের জন্য রেডি। গুপ্তা আঙ্কেল, তুমি শুধু আমাদেরকে ফুচকা দিয়ে যাও, আমরা সবাই আজকে সব ফুচকা খেয়ে শেষ করে দেব। কিন্তু সবার প্রথমে আমাদের 3 প্রিয় বান্ধবীর মধ্যে ফুচকা চ্যালেঞ্জ হবে। আমিও দেখব আমাদের মধ্যে ফুচকা চ্যালেঞ্জে কে জিততে পারে। আমার ফুল কনফিডেন্ট আমি জিতব। কিছুক্ষণের মধ্যেই ফুচকা চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। রনিতা, সুমিতা ও পারমিতা অনেক অনেক পরিমাণ ফুচকা খাওয়া শুরু করে দেয়। তারা কিছুতেই ফুচকা খাওয়া থামাতে চায় না। রনিতা 10টা ফুচকা খেলে সুমিতা ও পারমিতা 20টা ফুচকা খেয়ে নেয়। তাদের এরকম ভাবে ফুচকা খাওয়া দেখে তাদের অন্যান্য বন্ধুরাও নিজেদের লোভ সামলাতে পারে না। তারাও ফুচকা খাওয়া শুরু করে দেয়। তাদের এরকম অস্বাভাবিক পরিমাণে ফুচকা খাওয়া দেখে নীলবাবু ও ভূমিদেবী অবাক হয়ে যায়। মা, তুমি আমাদের বাধা দিও না, আমরা আরো অনেক অনেক ফুচকা খাবো। আমাদের মধ্যে ফুচকা চ্যালেঞ্জ হচ্ছে, দেখি কে কাকে হারাতে পারে। আর কোনো চ্যালেঞ্জ করতে হবে না, এত ফুচকা খেলে পেটের রোগ হবে যে, তারপর সবাইকে নিয়ে আমাদের হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে। স্যার, আপনারা কোনো চিন্তা করবেন না, মেয়েরা এমনিতেই বেশি ফুচকা খেতে ভালোবাসে, আর আমার হাতের ফুচকা খেলে কারোর কোনো শরীর খারাপ করবে না। তাই ওরা যত বেশি ইচ্ছা ফুচকা চ্যালেঞ্জ করুক, কোনো অসুবিধা নেই।
সব বন্ধুরা মিলে প্রায় হাজার হাজার টাকার ফুচকা খেয়ে ফেলে, তবুও তারা ফুচকার চ্যালেঞ্জ বন্ধ করে না। নীলবাবু ও ভূমিদেবী জোর করে ফুচকার চ্যালেঞ্জ থামিয়ে দেয়। তারা গুপ্তাকে ফুচকার টাকা দিয়ে দেয়। গুপ্তা টাকা নিয়ে মনের আনন্দে সেখান থেকে চলে যায়। ফুচকার চ্যালেঞ্জ বন্ধ করে দিলে রনিতা, সুমিতা ও পারমিতা 3 বন্ধুই খুবই রেগে যায়। ধ্যাত, কোনো উইনার ডিক্লেয়ার হলো না, কিছু না, সেরকম ভাবে পেটও ভরলো না, তার আগেই ফুচকা চ্যালেঞ্জ শেষ হয়ে গেল। আমার আরো অনেক বেশি ফুচকা খেতে ইচ্ছে করছে, আমরা আবার এরকম ফুচকা চ্যালেঞ্জ করব। এভাবে সেদিন থেকে 3 বন্ধুর গুপ্তার দোকানের ফুচকা খাওয়ার পাগলামি আরো অনেক বেড়ে যায়। তারা ফুচকা ছাড়া আর কোনো খাবারই খেতে চায় না। তাদের কলেজের বন্ধুদেরও গুপ্তার দোকানের ফুচকার স্বাদ টানতে শুরু করে। সবাই ফুচকা খাওয়ার জন্য গুপ্তার দোকানে ভিড় করতে থাকে। ম্যাডাম, আমি আপনাদের জন্য ফুচকা চ্যালেঞ্জের আয়োজন করেছি। আপনারা যে যত বেশি টাকার ফুচকা খেতে পারবেন তাদেরকে আমি ফ্রিতে আরো বেশি বেশি ফুচকা খাওয়াবো। রনিতা, সুমিতা ও পারমিতা ফ্রিতে ফুচকা খাওয়ার লোভে রোজ গুপ্তার ফুচকার দোকানে গিয়ে ফুচকা চ্যালেঞ্জ করে। 3 বন্ধু ফুচকা খাওয়া শুরু করলে তারা কিছুতেই থামতে চাইতো না। তারা টাকা দিয়ে সব ফুচকা খেয়ে ফেলতো, তবুও কেউ উইনার হতে পারতো না। গুপ্তাও তাদেরকে ফুচকা খাইয়ে অনেক অনেক টাকা লাভ করত। ধীরে ধীরে 3 বন্ধুর ফুচকা চ্যালেঞ্জ করা একটা নেশাতে পরিণত হয়। একদিন ফুচকা চ্যালেঞ্জ করার সময়, আমার ভীষণ শরীর খারাপ করছে, আমি আজকে আর ফুচকা খেতে পারবো না, তোরা খা, আমি একটু রেস্ট করি। সুমিতা ও পারমিতারও ফুচকা খেয়ে ভীষণ শরীর খারাপ করে। তারা 3 বন্ধু ফুচকা খেতে খেতে অজ্ঞান হয়ে যায়। তাদেরকে একটি হসপিটালে ভর্তি করা হয়। নীলবাবু ও ভূমিদেবী সহ সুমিতা ও পারমিতার পরিবার কাঁদতে কাঁদতে হাসপাতালে আসে। আপনারা চিন্তা করবেন না, 3 জনই এখন সুস্থ আছে। আসলে ওরা যে ফুচকা খেত সেই ফুচকাতে নেশার ওষুধ মেশানো থাকতো, যাতে তারা একবার ফুচকা খেলে নেশার টানে টানে বারবার ফুচকার দোকানে যায়। এইভাবেই 3 জনের নেশায় আসক্ত হয়ে পড়েছে। ড্রাগের ওভারডোজ সামলাতে না পেরে 3 জনই অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তারবাবুর কথা শুনে 3 জনের পরিবারই খুব ভয় পেয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে পুলিশ ডাকে। পুলিশ আসলে নীলবাবু তাদেরকে সব ঘটনা খুলে বলে। আপনারা এত চাপ নেবেন না, টাকা ইনকামের জন্য ফুচকায় ড্রাগ মিশিয়ে সেল করে একটা জঘন্য অপরাধ। আমরা যে করেই হোক লোকটিকে ধরে আনবো। পুলিশ গুপ্তাকে ধরে নিয়ে আসে। আমরা তোমার দোকানের ফুচকা খেতে ভালোবাসতাম, আর তুমি বেশি টাকার লোভে আমাদেরকে নেশায় আসক্ত করে দিলে। ছি, আমরা যদি অসুস্থ না হতাম তাহলে এই ঘটনা সকলের সামনে আসতো না, পরে তো আমাদের মতো সবাই অসুস্থ হয়ে পড়তো। কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, ফুচকা খাওয়ার পর থেকে আমার কেমন মাথা ঘোরাতো, কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি যে এর পেছনে একটা বড়সড় ষড়যন্ত্র চলছে। আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি টাকার লোভ সামলাতে পারিনি। প্রথমে আমার দোকানের ফুচকা কেউ খেতে আসতো না, কিন্তু আমি যখন ফুচকার আলু আর টক জলে ড্রাগ মেশাতে শুরু করলাম তখন আমার দোকানে ফুচকা বিক্রি অনেক বেড়ে যায়। সবাই নেশায় আসক্ত হয়ে ফুচকা খেতে চলে আসে। আমার খুব ভুল হয়ে গেছে, এমন কাজ আমি কখনো করব না। প্লিজ আমায় ছেড়ে দিন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ফুচকার মধ্যে নেশার ওষুধ মেশানো? বার করছি দাঁড়া, তোর তো সাহস কম না। আজ তোর জন্য 3টে কলেজের স্টুডেন্ট নেশায় আসক্ত হয়ে গেছে, এবার জেলের ঘানি টানবি চল। গুপ্তা অনেক ক্ষমা চাইলেও কেউ তাকে এমন জঘন্য অপরাধের জন্য ক্ষমা করতে পারে না। পুলিশ তাকে ধরে নিয়ে চলে যায়। রনিতা, সুমিতা ও পারমিতা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তাদের ফুচকার নেশা কেটে যায়। 3 বন্ধু আর কোনোদিনও বাইরে থেকে ফুচকা কিনে খেতে চায় না। তাদের ফুচকা খাওয়ার ইচ্ছা হলে তারা বাড়িতেই ফুচকা বানিয়ে খায়। এভাবেই 3 বন্ধু হাসি খুশি বসবাস করতে থাকে।